ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কনক মাহমুদ। প্রতি শুক্রবার রাত 10টায় আমরা আপনাদের সামনে হাজির হই সপ্তাহ জুড়ে যেই ঘটনাগুলো ঘটে থাকে কিংবা ঘটতে যাচ্ছে সেই ঘটনাগুলো নিয়ে ক্রীড়াঙ্গনের সেগুলো নিয়ে আলোচনা করার জন্য প্রতিবারের মতো এবার আমাদের স্টুডিওতে ক্রীড়াঙ্গনের দুজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন সাবেক ক্রিকেটার এবং ক্রীড়া বিশ্লেষক ইশতিয়াক আহমেদ এবং একই সাথে আছেন বিডি নিউজ 24 এর ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম রনি। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক, আমরা একটু আগে শুনছিলাম যে বাংলাদেশ অনূর্ধ্ব 19 যে এশিয়া কাপটা আছে সেখানে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম, অ্যানাদার তামিম। তিনি সেঞ্চুরি করেছেন। সত্যি মানে খুশি হওয়ার মতো একটা খবর, দারুণ একটা ঘটনা, সেটা নিয়ে তো আমরা কথা বলবো। এছাড়া নারীদের যে ওয়ানডে সিরিজটা চলছে, বাংলাদেশ প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছে এবং সেখানেও ব্যাটাররা দুর্দান্ত পারফর্ম করেছেন, বোলার এবং ফিল্ডাররাও পারফর্ম করেছেন এবং ওই ম্যাচটা জয় পাওয়ার পরে এই যে আগামীকালকে যে সেকেন্ড ওয়ানডেটা হবে সেখানেও জয়ের কথা বলছেন নারী ক্রিকেটাররা। আমরা সেই ম্যাচটা নিয়ে কথা বলবো। একই সাথে আগামীকালকে কিন্তু আরেকটি ম্যাচ রয়েছে, মানে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সেকেন্ড যে টেস্ট, সেই টেস্টটা খেলতে যাচ্ছে বাংলাদেশ জ্যামাইকায়। সেই ম্যাচটা নিয়েও তো আমাদের কথা বলতে হবে। তো এইগুলো নিয়েই আর কি আমরা কথা বলবো। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির একটা বিষয় রয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো। আমরা শুরুতেই আলোচনায় যেতে চাই আরিফুল ইসলাম রনি। অনেকগুলো সাবজেক্ট আসলে ক্রিকেট নিয়ে, কিছু ভালো খবর আছে, কিছুটা শঙ্কার খবর আছে। ভালো খবর দিয়ে শুরু করি। মানে আজকে যেই জয়টা এলো অনূর্ধ্ব 19 এশিয়া কাপে, এই অনূর্ধ্ব 19 কিংবা বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশ বরাবরই দারুণ পারফর্ম করে থাকে, এবারও সেটা হলো। মানে আফগানিস্তানের এগেনস্টে এই জয়টা এক্সপেক্টেড ছিল কিনা? এক্সপেক্টেড তো ছিলই। বাংলাদেশ তো এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল, বর্তমান চ্যাম্পিয়ন, এবং সেই চ্যাম্পিয়ন দলের 5 জন ক্রিকেটার এবারও আছেন। সো এক্সপেক্টেড ছিল। বাট আফগানিস্তানের সঙ্গে না এখন আমাদের একটা সাইকোলজিক্যাল একটা ব্যারিয়ার কিন্তু হয়ে গেছে, কিংবা একটা সাইকোলজিক্যাল ফাইট হয়ে গেছে। মানে সব লেভেলে, এই লেভেল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ক্রিকেট সব জায়গাতে আফগানিস্তান শুনলে একটা ভয়, একটা শঙ্কার, ভয় বলবো না, একটা শঙ্কার জায়গা থাকে। এবং আফগানিস্তানের দলে কিন্তু গাজানফার ছিলেন, যিনি কিছুদিন আগে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে দিয়েছেন। সো একটু তো দুর্ভাবনার জায়গা ছিল। ইনফ্যাক্ট আশা ছিল জয়ের, কিন্তু জিততে পারবে এটা মানে নিশ্চিত ছিলাম না। বাট আলটিমেটলি বাংলাদেশ বেশ ভালোভাবে জিতেছে এবং বেশ ম্যাচিউরড ক্রিকেট খেলেছে, এটা দেখে ভালো লেগেছে। আজিজুল হাকিম যেমন সেঞ্চুরি করেছেন, শুধু সেঞ্চুরি করাটা না, তিনি এবং কালাম সিদ্দিকী একটা সেকেন্ড উইকেটে পার্টনারশিপ করলেন। যখন খেলাটা হচ্ছিল তখন মনে হচ্ছিল যে তারা একটু স্লো খেলছেন, কিন্তু যেটা ইতিবাচক ছিল যে তারা উইকেটটা রিড করতে পেরেছিলেন, যে উইকেটটা আসলে একটু স্লোয়ার সাইডে ছিল, একটু বল একটু থমকে এসেছে, এবং আলটিমেটলি তাদের পার্টনারশিপটা কিন্তু ম্যাচে একটা ভাইটাল রোল প্লে করেছে। পরের দিকে গিয়ে সেটা কাভার আপ করেছেন আজিজুল হাকিম, তার হাতে শর্টসও আছে। সো ভালো লেগেছে যে আলটিমেটলি আফগানিস্তানকে তারা হারিয়েছে, ওই সাইকোলজিক্যাল যে ব্যারিয়ার সেটা প্রভাব পড়তে দেয়নি এবং বেশ দাপটের সঙ্গে হারিয়েছে, বড় ব্যবধানে, স্পষ্ট ব্যবধানে হারিয়েছে। এটা ভালো লেগেছে। ক্রিকেট নিয়ে মানে অনেক বেশি খোঁজ খবর রাখা হয় আরিফুল ইসলাম রনি। যখন আজিজুল হাকিম তামিমকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হলো, স্কোরটা ঘোষণা করা হলো, সবার মধ্যেই একটা প্রশ্ন ছিল যে কে এই তামিম। কিন্তু আমরা দেখলাম যে এই টুর্নামেন্ট শুরুর আগে যে ওয়ার্ম আপ ম্যাচটা, সেখানেও দারুণ খেললেন, এই ম্যাচটাও দারুণ খেললেন। মানে কি মনে হচ্ছে যে মানে তার পটেনশিয়ালটা আপনারা কেমন দেখেছেন? আপনারা যেহেতু ক্রিকেট পাড়ায় আপনাদের আনাগোনাটা আছে, এবং সে ভবিষ্যতে আসলে কতটুকু সেই প্রতিভাটা ধরে রাখার মতো অ্যাবিলিটি রাখেন? হ্যাঁ, টাইমের কথা কিন্তু আমরা বেশ আগে থেকে শুনছিলাম। ইনফ্যাক্ট এইজ লেভেলের আন্ডার 17 কিংবা 18 আমাদের এক্সাক্ট টুর্নামেন্টের কথা আমার এই মুহূর্তে মনে নেই, সম্ভবত যুব ক্রিকেট ছিল, সেখানে একটা বড় ইনিংস তিনি খেলেছিলেন, ডাবল সেঞ্চুরি বা 180 এই ধরনের। সো তখনই জেনেছিলাম। তারপরে আমি ওই জুনিয়র সিলেক্টর যারা আছেন, হাসিবুল হোসেন শান্ত ভাই, এবং তাদের সঙ্গে কথা বলেছিলাম যে ছেলেটা, কিন্তু তারা বলেছিল যে এই ছেলেটা খুবই ট্যালেন্টেড, খুব ম্যাচিওর তাদের কাছে মনে হচ্ছে, এবং আলটিমেটলি তিনি ওই এজ লেভেলে বিভিন্ন ধাপ পেরিয়ে এখন আন্ডার 19 টিমের ক্যাপ্টেন। তার মানে ডেফিনেটলি তার সেই ম্যাচুরিটি লেভেলে আছে, এবং আজকের ব্যাটিংটা দেখে সেটা আরও বোঝা গেছে। আন্ডার 19-এর তো সবসময় আমরা ওইভাবে দেখতে পাই। এর আগে আন্ডার 19 যে কয়েকদিন আগে ইউএই টিম এসেছিল বাংলাদেশে, তখনও আজিজুল হাকিম ভালো খেলেছেন। আজকে যেটা বললাম যে খুব ম্যাচুরিটি ইনিংস ছিল, স্পেশালি গাজানফারকে তিনি যেভাবে সামলেছেন। আফগানিস্তানের বোলিং অ্যাটাক তো সবসময় ভালো থাকে। সো মনে হচ্ছে যে এখন এজ লেভেলে আমাদের অনেকেরই পোটেনশিয়াল খুব ভালো থাকে, আলটিমেটলি তাদেরকে সেই নার্চার করা হয় না, বা তারা সেই পথে থাকেন না, ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে সেই পোটেনশিয়ালটার পরিপূর্ণতা তারা দিতে পারেন না। বাট মানে এখনও পর্যন্ত তাকে মনে হচ্ছে যে মানে তার যে শরীরের উপর যে মাথাটা আছে সেটা মনে হচ্ছে যে বেশ কার্যকর। অবশ্যই ইশতিয়াক আহমেদের কাছে যেতে যাচ্ছিলাম। আমরা এরকম প্রত্যেকটা আন্ডার 19 এশিয়া কাপ বলেন, বয়সভিত্তিক টুর্নামেন্ট বলেন, কিংবা ওয়ার্ল্ড কাপ বলেন, সেখানে আমরা ভালো কিছু পারফর্মার পাই, কিন্তু যাদেরকে আমরা হারাই একটা পর্যায়ে দেখা যায় যে ওই টিমের যারা প্লেয়ার আছে, আমি মানে জয়সওয়ালের কথাও বলতে পারি যে সেই হিসেবে একটা উদাহরণ টানতে পারে, কদিন আগে নিউজ হয়েছিল, তারা দেখা যায় অনেক ভালো অবস্থানে থাকেন, যেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বলেন, ইভেন নিজের দেশের হয়ে। বাট বাংলাদেশের প্লেয়াররা
এই ফ্লেয়ারটা আর ধরে রাখতে পারেন না, হারিয়ে ফেলেন। এটা কেন হয়ে থাকে? ইন্টারেস্টিং কোয়েশ্চেন আসলে। কেন আন্ডার-19 থেকে হচ্ছে কি আমরা সরাসরি আন্ডার-19 থেকে ন্যাশনাল টিমে চলে যাই, তো উন্নীত হয়ে একদম খুব তাড়াতাড়ি কোনো ধাপ পেরিয়ে যেতে হয় না। কিন্তু জয়সওয়াল এবং অন্যান্যরা যারা আছে তারা কিন্তু আন্ডার-19 ক্রিকেট খেলে। ডোমেস্টিক ক্রিকেটও তাদের খুব হাই কোয়ালিটি ডোমেস্টিক ক্রিকেট হয়, যে পরিবেশে খেলে, যে ধরনের কন্ডিশনসে খেলে, যে ধরনের উইকেটসে খেলে, দেশব্যাপী তারা খেলে, খুব উঁচু মানের। তারা নিজেরাই স্বীকার করে যে আমরা উই ডু নট নিড টু গো আউট অ্যান্ড প্লে। তারা ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট কিন্তু কোথাও খেলে না। অন্যান্য দেশেও কাউন্টি ক্রিকেট একমাত্র যেখানে পূজারা এবং মুষ্টিমেয় কয়েকটা প্লেয়ার গিয়ে খেলে। যখন তাদের স্কিলস ডেভেলপ করতে হয় কিংবা স্কিলস নিয়ে কোনো ইয়ে থাকে, তখন সে রেকটিফাই করার জন্য, ইমপ্রুভ করার জন্য দে গো অ্যান্ড প্লে কাউন্টি ক্রিকেট। আদারওয়াইজ আমরা সহসা দেখি না যে ইন্ডিয়ান ক্রিকেটার্সরা বিদেশে খেলে। তারা নিজেরাই স্বীকার করে যে আমাদের দেশের মাটিতে যেই উইকেটে খেলি, যে কন্ডিশনসে খেলি, ইটস অফ ভেরি হাই কোয়ালিটি অ্যান্ড উই ডু নট নিড টু গো আউট। এটা তাদের নিজস্ব স্বীকারোক্তি। তো যে কারণেই আমার মনে হয় যে তাদের অনেক ট্রফিজ রয়েছে, দুলীপ ট্রফি, রঞ্জি ট্রফি, দিওধার ট্রফি, মুস্তাক আলী ট্রফি, অনেক টুর্নামেন্টস খেলে তারপরে, এবং সেখানে 3 ডে 4 ডে ম্যাচেস, T20s, 1 days, নেম ইট। তো একটা আমার মনে হয় বিফোর ফ্রম আন্ডার-19 টু টেস্ট ক্রিকেট, বাই দেন দে প্রবলি প্লেড 400-500 ম্যাচেস। আমাদের প্লেয়াররা কয়টাই বা খেলে? আমি জাস্ট একটা অনুমান করে বলছি যে তাদের অভিজ্ঞতাটা এত বেশি হয়ে যায় বাই দ্য টাইম দে গো অ্যান্ড প্লে টেস্ট ক্রিকেট। সেই জন্য আমার মনে হয় যে তফাৎটা সেখানেই। আমাদের সেই মেকানিজম, সেই সিস্টেম, সে প্ল্যাটফর্ম নাই। আমরা এখন আজিজুল হাকিম যে এখানে খেললো না, খুব বেশি অবাক হব না যে আগামী কোনো বছরে কোনো একটা টেস্ট ম্যাচে তাকে টেস্ট ক্যাপ দিয়ে দেওয়া হবে। তো এরকমই আমাদের এখন হয়তোবা এই বোর্ডে, আমি কিছুদিন আগে দেখলাম যে বাংলাদেশ এই টিমকে বিদেশ পাঠাবে। দে আর ফোকাসিং অন বাংলাদেশ টাইগার্স এই টিম। এটা যদি মানে ডেভেলপমেন্ট টুর্নামেন্টগুলোর দিকে একটু বেশি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, এটা যদি তারা শুরু করে এবং দীর্ঘমেয়াদী, আই মিন সর্ট অফ অ্যাটলিস্ট 4-5 ইয়ার্স ধরে যদি এটা করে এবং লঙ্গার ভার্সন খেলাবার জন্য যদি বিদেশে পাঠায়, আমার মনে হয় তখন আমরা কিছুটা অ্যাপ্রোচে বলি, মাইন্ডসেটে বলি, টেকনিক্যাল অ্যাসপেক্ট দিয়ে বলি, কিছুটা পরিবর্তন আমরা ধীরে ধীরে হয়তো আমরা দেখব। এখানে একটা ব্যাপার যে আমরা অনেক সময় মাহমুদুল হাসান জয়, তার কথাটা বেশি উঠছে। তিনি এখন জাতীয় দলের অন্যতম সদস্য, কিন্তু তার ব্যাটিং নিয়ে আসলে অনেক কথা উঠছে। আমরা মাহিদুল ইসলাম অঙ্কনের কথা বলতে পারি, সাদাত হোসেন দীপুর কথা বলতে পারি, তারাও কিন্তু সেই ধাপগুলো পেরিয়ে তারা এসছেন। তাদেরকে অনেক সময় আমরা দোষারোপ করি। এই দোষারোপটা কি আমরা আসলে তাদেরকে করব নাকি আমরা সিস্টেমকে করব? কারণ তারা যে পাইপলাইন ধরে এসেছেন, অনেক তাড়াতাড়ি অনেক সময় দেখা যায় তারা জাতীয় দলে চলে আসেন, হায়ার লেভেলে চলে আসেন। কোনটাকে আসলে দোষারোপ করা উচিত কিংবা কোথায় গুরুত্বটা দেওয়া উচিত? অবভিয়াসলি সিস্টেম তো রয়েছে। আমি মনে করি প্লেয়ারদেরও ডেডিকেশন বাড়তি কিছু। তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে না, তারা কি জানে না যে আমি সাউথ আফ্রিকাতে গেলে আমি কি ধরনের বোলিং মোকাবিলা করব, আমি ওয়েস্ট ইন্ডিজে গেলে কি ধরনের, সে মাহমুদুল হাসান জয়ের কথাই বলি। সি ইটস ভেরি ইজি টু সে, এখানে বসে অনেক কিছুই বলা যায়, বাট দ্য প্লেয়ার্স অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি মনে করি যে জাকির হাসান কিংবা মাহমুদুল হাসান জয় কিংবা সাদমান, যারা ওপেনিং ব্যাটার্স স্পেশালি, তারা কি জানে না যে তাদের একটা 90 মাইলস পার আওয়ার আসবে, বল আউটসাইড দি অফ মুভ করে যাবে, এই হাইটে বল আসবে। সো দে নো ইট, ওকে উই আন্ডারস্ট্যান্ড যে আমাদের দেশের মাটিতে ওই ধরনের উইকেটসও নাই, ওই ধরনের বোলারও নাই যে বলের পর বল ওই ধরনের বোলিং করবে, যে তাদেরকে এই জিনিসটা পিছনে গিয়ে খেলতে হয় কিংবা বিহাইন্ড দ্য বল খেলার ডিফেন্সিভ রক সলিড ডিফেন্স কীভাবে ইয়ে করতে হয়, ব্যাকফুট বলি, ফ্রন্ট ফুট বলি। আমার মনে হয় যদি আমরা অন্যান্য দেশের ওপেনিং ব্যাটসম্যানদেরকে দেখি, দ্য ওয়ে দে নেগোশিয়েট দ্য নিউ বল। আমি নিউ বলের কথা এই জন্য বলছি, ওয়াই ইটস আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, বিকজ সি এখানে ওপেনিং ব্যাটার্স পার্টিকুলারলি আমাদের সবচেয়ে বড় সমস্যা কোথায়? তো এখানে দিস ইজ আ স্পেশালাইজ পজিশন। এখানে ইউ আর নেগোশিয়েটিং দ্য নিউ বল। নিউ বলের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, অ্যান্ড ওপেনিং ব্যাটার্স মাস্ট নো যে উইকেটটা কী ধরনের, গ্রাসি উইকেট কিনা, কিংবা যে ধরনের উইকেট হোক এখানে বল মুভমেন্টস কতখানি করবে, বল পেসটা কীরকম আসবে। বোলার, কোনো কিছু বোলার আছে যারা উইথ পেস মুভমেন্ট করায়,
কিছু কিছু বোলার আছে বোথ ওয়েজ মুভমেন্ট করা। এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স এখন তো এভরিথিং ইজ ইয়োর ফিঙ্গার টিপস। আমরা তো সবাই জানি যে কে কি বোলিং করে, হ্যাঁ, সো দে নো ভিডিও এবং টেকনোলজির মাধ্যমে দে আপডেট দেমসেলভস। তো এখানে আমার মনে হয় যে দে মাস্ট প্রিপেয়ার দেমসেলভস। বিসিবি সব কিছু যে দিতে পারছে বুঝলাম নাই, আন্তরিকতার অভাব আছে কিনা সেদিকে আমরা গেলাম না, অথবা চিন্তাভাবনাই ওই লাইনের নাই যে হোয়াট ডু উই গিভ টু আওয়ার প্লেয়ার্স যাতে করে তারা প্রস্তুত হতে পারে মোকাবেলা করার মতো এই ধরনের প্রতিপক্ষ দলের এগেনস্টে এই ধরনের পরিবেশে। সো অ্যাজ আই সেড, ইটস ভেরি ইজি ফর মি টু সে, বাট প্লেয়ার্সদেরও ডেডিকেশন ওই লেভেলের ডেডিকেশন হওয়া উচিত। অবশ্যই, মানে ইশতিয়াক ভাই একেবারে খুব টেকনিক্যাল কিছু অ্যাসপেক্টসের কথা বললেন। আমাদের ক্রিকেটাররা আমরা অনেক সময় ট্রেনিং সেশনগুলো আমরা দেখতে পাই, অনেক সময় ক্লোজ ডোর হয়ে থাকে, অনেক সময় ওপেন সেশন হয়ে থাকে। এই ট্রেনিংয়ে আমরা মানে ক্রিকেটারদেরকে ব্যক্তিগতভাবে আমরা কতটুকু এইটার ব্যাপারে কাজ করতে চাই, যেটা সেলফ ডেভেলপমেন্ট, সেলফ ইমপ্রুভমেন্ট যেটা। আর হ্যাঁ, আমাদের বিসিবি হয়তো বা অনেক জায়গায় খামতি রয়েছে, তারপরেও অর্থ তো খরচ হচ্ছে, বিদেশি কোচরা তো আসছেন, ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ, অমুক কোচ তমুক কোচ আছে, তারাই বা কতটুকু হেল্প করছেন প্লেয়ারদের সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে? আমি শিওর তারা চেষ্টা করেন, এবং সিস্টেমের ঘাটতির কথা তো আমরা বছরের পর বছর ধরে বলেই আসছি। বাট আমি ইশতিয়াক ভাইয়ের সঙ্গে এখানে একদমই একমত, খুবই স্পট অন, যে প্লেয়ারদের আমি সেটা ডেডিকেশন লেভেল হোক বা তাদের কাজ করার ধরন হোক, আপনি যেটা বলছিলেন যে তারা মানে ওপেন প্র্যাকটিস করছেন, ক্লোজ ডোর প্র্যাকটিস করছেন, সেই প্র্যাকটিসটার ধরনটা কী, কতটা ফোকাসড, কতটা আপনার পারপাসফুল, এটা কিন্তু খুব জোর দিয়ে এই জিনিসটা বলা হয় যে পারপাসফুল প্র্যাকটিস তারা কতটা করছেন। কারণ কি, আমি সিম্পল একটা উদাহরণ দিই, জাকির হাসান এবং মাহমুদুল হাসান জয় অ্যান্ডিগা টেস্টে যে আউট হলেন, আপনি যদি খেয়াল করেন প্রথম ইনিংসে তারা যেভাবে আউট হয়েছেন একদম অলমোস্ট সেভাবেই তারা সেকেন্ড ইনিংসে আউট হয়েছেন। বডি থেকে দূরের বল জাকির ভেতরে টেনে এনেছেন স্টাম্পে, আর মাহমুদুল হাসান জয় স্টাম্পের বাইরের বল খোঁজা মেরেছেন, মানে যেটা তিনি লিভ করতে পারছেন। তো আমি ধরলাম যে প্রথম ইনিংসে একটা ভুল হয়ে গেছে। আপনি টপ লেভেলে যারা খেলে কখনোই দেখবেন না যে একইভাবে তারা, মানে খুবই রেয়ার এটা যে একইভাবে তারা সেকেন্ড ইনিংসে আউট হয়েছে। তারা অন্যভাবে আউট হতে পারতেন, একটা ভালো বলে আউট হতে পারতেন, কিন্তু ওই যে তাদের থিঙ্কিং লেভেল, তারা এই সময়টায় অ্যাডজাস্টমেন্টটা কি করতে পারেননি। কিংবা সাদমান ইসলাম এখন বাইরে আছেন, সাদমান যখন ইন্ডিয়াতে খেলছিলেন, ইন্ডিয়া টেস্ট খেলছিলেন, যেটা হলো যে তার বডি লাইনে যে বলগুলো আসছে, শর্ট অফ লেন্থ বডি লাইনে আসছে, সেগুলোতে তিনি একটু অফ ব্যালেন্স হয়ে যাচ্ছেন, হ্যাঁ, দু পা তার শূন্য থেকে যাচ্ছে সেই বলগুলো খেলতে গেলে। তো একটা যে কোনো টপ লেভেলের বোলার সেটা ডেফিনেটলি দেখবেন এবং দেখে সেটা তিনি ওয়ার্কআউট করবেন। তামিম ইকবাল তখন কমেন্ট্রিতে ছিলেন, তামিম কিন্তু এই জিনিসটা তখন তিনি বলেছেন যে সাদমানের এই সমস্যা আছে, এবং আলটিমেটলি সাদমান সেভাবে আউট হয়েছেন। তারপর তিনি ঢাকায় এসে মিরপুর মানে সাউথ আফ্রিকার সাথে টেস্টে তিনি কিন্তু এভাবেই আউট হয়েছেন, আবার ওই বডি লাইন লেন্থে তিনি অফ ব্যালেন্স হয়ে যাচ্ছেন। তো এর মাঝখানে তো কাজটা তিনি করলেন কি, দেখুন এই জিনিসগুলো কিন্তু বড় কোনো অ্যাডজাস্টমেন্টের ব্যাপার না, আপনার টেকনিক অনেক চেঞ্জ করে ফেলতে হবে তা না, কিন্তু এই ছোটো ছোটো অ্যাডজাস্টমেন্টগুলো, ফাইন টিউনগুলো আপনার থ্রু আউট দ্য ক্যারিয়ার কিন্তু করতে হয়। এটা টপ লেভেলের ব্যাটসম্যানদের অনেক সময় হয়, খেলতে খেলতে একটা ছোটো টেকনিকের জায়গাগুলো নড়ে যায়, তারা আবার সেটা অ্যাডজাস্ট করেন। তো সেই অ্যাডজাস্টমেন্টটা করার জন্য আপনাকে পিক করতে হবে, সেই ইন্টেলিজেন্স লেভেল থাকতে হবে এবং সেই ডেডিকেশন থাকতে হবে। আমি জানি না যে তারা আসলে সেগুলো নিয়ে কতটা কাজ করেন, যে জায়গাগুলোতে আমার ঘাটতি, যে জায়গাগুলোতে আমি ঘন্টা প্র্যাকটিস করছি কিন্তু এটা পারপাসফুল কিনা, আমার যে জায়গায় ঘাটতির জায়গা, আমার যেটা কমফোর্ট জোনের বাইরে আমার যেটা করতে হবে সেটা করছি কিনা। সো আমার সেই জায়গাটাতে সিরিয়াস কোশ্চেন আছে। না, তা তো অবশ্যই। আর এখন যারা আছেন মানে ভবিষ্যতে তাদের জায়গা নেবেন, যারা এখন আন্ডার 19 খেলছেন, এখান থেকে তো বেশ কয়েকজন ন্যাশনাল টিমে যাবেন, মানে আমরাও আশা করি খুব তাড়াতাড়ি তারা না আসুক। কিন্তু একটা ব্যাপার যে এই দলটাকে নিয়ে এখন সাম্প্রতিক সময়ে অনেক এক্স ক্রিকেটার তারা কিন্তু ইনভলভ হয়েছেন নির্বাচক হিসেবে, কোচ হিসেবে আমরা দেখেছি। এই প্লেয়ারদেরকে নিয়ে আসলে কী করা উচিত, বাঞ্চ অফ ট্যালেন্টেড প্লেয়ার্স, এই টুর্নামেন্ট শেষে বলেন কিংবা ভবিষ্যতের টুর্নামেন্টগুলো কী করা উচিত, তাদেরকে নিয়ে কীভাবে তাদেরকে প্রস্তুত করা উচিত? ডেফিনেটলি তাদেরকে প্রচুর ম্যাচ খেলাতে হবে। সেই ম্যাচ খেলাটা হলো কি যে এই আন্ডার 19 লেভেল থেকে ইন্টারন্যাশনাল লেভেলের মাঝখানে গ্যাপটা আপনি কীভাবে পার করবেন। তারা ডেফিনেটলি এইচপিতে আসবে। তো এইচপিতে এসে বাংলাদেশে কী হয়, এইচপিতে আমাদের লোকাল কোচরা, উইথ অল ডিউ রেসপেক্ট, লোকাল কোচরা চেষ্টা করেন, কিন্তু তাদেরও একটা সীমাবদ্ধতা আছে। সো এইচপিতে ডেফিনেটলি আপনার একদম টেকনিক্যাল কিছু কোচ আনতে হবে, যারা আপনার ওই টেকনিক্যাল ফাইন টিউনগুলো করবেন, এবং তাদেরকে সেই এইচপিতেও কিন্তু প্রচুর ম্যাচ খেলাতে হবে। এইচপিতে শুধু তারা নিজেদের মধ্যে ইন্টার স্কোয়াড ম্যাচ খেলছেন তা না, তাদেরকে সম্ভব হলে দেশের বাইরে পাঠাতে হবে, একটা লেভেলে তাদের ওই ইয়ার মধ্যে যেতে হবে। এবং তারপর ধাপটা হলো এ টিম। সো এ টিমে আপনার কিন্তু যেটা ইশতিয়াক ভাই বললেন যে এ টিমের প্রোগ্রামটা যে আমাদের রেগুলার না, এটা নিয়ে আমিও পার্সোনালি অনেক লেখালেখি করেছি, টকশোতে বলেছি, কিন্তু ডেফিনেটলি আমাদের বোর্ডগুলো, কারণ এই টিমে কিন্তু আপনাকে খরচ করতে হবে, এটা কিন্তু বোর্ডের ইনভেস্টমেন্ট, আর সেই ইনভেস্টমেন্ট আপনার করতে হবে। আপনি বিভিন্ন জায়গা থেকে যে আয় হচ্ছে, আইসিসি রাজস্ব হোক, আপনার বিপিএল থেকে আয়, এই আয়গুলো কিন্তু এইসব জায়গাতেই খরচ করতে হবে। সো এই টিমে আমাদের বোর্ড
বছর পর বছর ধরে সেই ইনভেস্টমেন্টে হয়তো তারা আগ্রহী ছিলেন না। এখন আমি জানতে পেরেছি যে সামনে একটা প্রোগ্রাম করা হচ্ছে, যেটা রেগুলার হলে খুবই ভালো, দেশের বাইরে বছর খেলাতে হবে। দেখুন, মোহাম্মদ সিরাজ যখন অস্ট্রেলিয়া সফরে প্রথমবার গেলেন জাতীয় দলের হয়ে, তার আগে তার 2বার অস্ট্রেলিয়া সফর করা হয়ে গেছে এ দলের হয়ে। দেবদূত পারিক্কাল এবার টেস্ট খেললেন, তার আগে কিন্তু 2বার তার অস্ট্রেলিয়া সফর করা হয়ে গেছে। সো এখন অস্ট্রেলিয়ার মতো দলগুলো আমাদের সঙ্গে এই লেভেল এ টিম খেলতে চাইবে না, কিন্তু যারা খেলতে চাইবে তাদের সঙ্গে আমরা খেলি। আস্তে আস্তে অস্ট্রেলিয়াও খেলবে একসময়, শ্রীলঙ্কার সাথে খেলি, নিউজিল্যান্ডের সঙ্গে খেলি, পাকিস্তানের সঙ্গে খেলি। এই টিমের যখন আপনি যাবেন, এই টিম হলো ইন্টারন্যাশনাল ক্রিকেটের সবচেয়ে কাছাকাছি। সো আস্তে আস্তে যখন তারা সেই ট্যুরগুলো করবে, সেগুলো আস্তে আস্তে তারা অভ্যস্ত হবে। শাহাদাত হোসেন দীপুর কথা আপনি বলছিলেন, দীপু মানে ইট ওয়াজ টু ইজি ফর হিম টু কাম ইন দ্য টেস্ট স্কোয়াড। আমি তার সম্ভাবনার কথা ডেফিনেটলি আছে, কিন্তু আপনি একজন টেস্ট স্কোয়াডে একটা প্লেয়ার নেবেন, তিনি যাকে ডোমেস্টিক ক্রিকেটে প্রচুর রান করতে হবে, এবং 1-2 সিজনে না, সিজনের পর সিজন। দীপুর কিন্তু কোনো এক্সট্রাঅর্ডিনারি সিজন মানে জাতীয় লিগে ছিল না, ফার্স্ট ক্লাস ক্রিকেটে ছিল না, তাকে তার সম্ভাবনার উপরে দলে আনা হয়েছে। সেই হিসেবে অমিত কিন্তু কিছুটা হলেও এগিয়েছিলেন ইন টার্ম অফ রিসেন্ট পারফরমেন্স, তাই নয় কি? হ্যাঁ, রিসেন্ট পারফরমেন্স অমিত আগে না, অমিত 2টা সিজনে খুব ভালো খেলেছেন। দীপুর ওইরকম 2টা সিজনে যেমন যায় নাই, বাট স্টিল আমি অমিতকে এখন আনতে দিতে চাই না। আমি চাই যে অমিত সেই ধাপগুলো পেরিয়ে আসুক, অবশ্যই এই টিম খেলুক, যাতে তিনি এসে ওই যে অকার সিচুয়েশনে না পড়ে যান যে হ্যাঁ ঠিক আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট তো আমার জন্য খুবই টাফ হয়ে যাচ্ছে। তিনি এই টিম পেরিয়ে আসুক, এই টিমে পারফর্ম করুক, তারপরে আসুক। সো এই ধাপে আমি বলছি যে দীপু যখন আসলো খুব বেশি প্রশ্ন ওঠে না, কারণ যার বদলে আসছেন তিনিও খারাপ করছেন, এবং আমাদের পাইপলাইনে এত অবস্থা খারাপ, আমাদের ট্যালেন্টের এত শূন্যতা যে আসলে ভ্যাকুয়াম এতটা যে কেউ এসে খেলতে পারছেন আর কি। সময় থাকলে আমরা পরে বলবো। জি, আমরা একটা ব্রেক নিয়ে আসছি, তারপরে এই ব্যাপারে আরো কথা হবে। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে, ফিরছে একটা বিরতি নিয়ে, সাথে থাকুন, আরো কথা আছে। স্বাগত আরেকবার খেলার আড্ডায়, আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন ইশতিয়াক আহমেদ, সাবেক ক্রিকেটার এবং ক্রীড়া বিশ্লেষক, এবং একই সাথে আছেন বিডিনিউজ 24-এর ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম রনি। আমরা কথা বলছিলাম বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা নিয়ে, যে খেলোয়াড়রা খুব তাড়াতাড়ি মেইন টিমে চান্স পেয়ে যান, ন্যাশনাল টিমে চান্স পেয়ে যান। শাহাদাত হোসেন দীপুর একটা উদাহরণ দিচ্ছিলেন আরিফুল ইসলাম রনি। ইশতিয়াক ভাই যদি এই ব্যাপারে কিছু বলতে চান। হ্যাঁ, না আমরা কি দেখি, আমরা দেখি যে ডোমেস্টিক ক্রিকেট খুব ভালো খেলছে, ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে দেখি বিশাল একটা তারতম্য, বিশাল একটা ঘাটতি। এবং কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, এখানে আমি মনে করি এই ইন্টারন্যাশনাল ক্রিকেট ইন দিস ডে এন্ড এজ, যদি অবভিয়াসলি আমাদেরকে চিন্তা করতে হবে হাউ টু বিকাম দ্য বেস্ট। শিওরলি when you are playing at this level you have to be the best in your position. তো সেভাবে নিজেকে মেন্টালি সেভাবে তৈরি করতে হবে। এখন যেই যা ফ্যাসিলিটিস আছে, যে পরিবেশে আমরা খেলি, সব কিন্তু এখানে সেই সব কিছু নাই অ্যাভেলেবল দ্যাট উইল ডেভেলপ ইউর স্কিলস টু দ্যাট লেভেল। সো হোয়াট আর ইউ লেফট উইথ? আমাকে ফার্স্টে চিন্তা করতে হবে যে হোয়াট ডু আই নিড টু ইমপ্রুভ মাই ওন স্কিলস। আমি 3টা উদাহরণ দিই। একটা হলো সে লুক এট মুশফিক রহিম। মুশফিক রহিম কিন্তু এই পরিবেশেই কিন্তু খেলে। লুক এট হিজ লেভেল অফ পারফরমেন্স, লুক এট হিজ লেভেল অফ ডেডিকেশন। আমরা এই পাকিস্তান সফরের আগে কিন্তু তাকে দেখেছি রাস্তায় দৌড়াতে, ইউনো। সো হি বোঝাই যাচ্ছিল দ্যাট দিস গাই মিনস বিজনেস, বোঝাই যাচ্ছিল যে তার কিছু একটা সে কিছু একটা করতে চাচ্ছে ওখানে, ইউনো। And see, he played a long innings of 190 runs. He prepared himself mentally, he prepared himself physically fit সেভাবেই, এবং রিজাল্টস ফর দেয়ার। এটা তো বিসিবির শেরে বাংলা মিরপুর স্টেডিয়ামে গিয়ে সে দৌড়াদৌড়ি করে, সেটার বাদেও সে করেছে এখানে, ইউনো, নিজে হি হ্যাজ স্পেন্ড টাইম মানে ছুটিতে গিয়েও, ঈদের ছুটিতে গিয়েও তিনি দিস ইজ এক্সট্রা ডেডিকেশন উইভ সিন। এক সময় আমি একটা ভিডিওতে দেখেছিলাম তামিম ইকবাল, বোধ করি এটা ব্যাংককে, অনেক বছর আগে, 7-8 বছর আগে। হি ওয়েন দেয়ার রিগারাস একটা ফিজিক্যাল ট্রেনিং। আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। আর নিশ্চয়ই নিজের খরচেই গেছে, মানে রিগারাস ট্রেনিং, এবং সেই সময় আই থিঙ্ক হি ওয়াজ এট ইজ ফিটেস্ট। তো সেখানেও সে তার নিজের পরিশ্রম, নিজের খরচে সে ডেভেলপ হচ্ছে। তাসকিন ফর ইনস্টেন্স, তাসকিনকে আমরা কোভিডের সময় দেখেছি হাউ হি ডেভেলপড হিজ স্কিলস। সি বাড়তি কিছু কিছু লাগে। গ্রাহাম গুচ একবার না বলে পারছি না, গিভ মি ফিউ মোর সেকেন্ডস। গ্রাহাম গুচ at one stage was one of the best players against fast bowling, West Indies fast bowling. শরীরে তো you have to get hit, if you have to survive you have to get hit, and he developed that যে সে আলাদা প্র্যাকটিস করেছে, বডিতে বল খেত সে, you know, হ্যাঁ, to endure the pain. কারণ তুমি তো গেলে ওখানে টেনিস বল তো পাবা না, তুমি তো পাবা সব তোমার শরীর, and you will get hit. So how do you cope up with that thing? সে আলাদা প্র্যাকটিস করেছে। সো দিস আর দ্য থিংস দ্যাট আমার মনে হয় যে হি আন্ডারস্টুড
যে আই এম এন ওপেনিং ব্যাটসম্যান, আমাকে এটা খেলতে হবে, এই ধরনের বোলিং খেলতে হবে, সো লেট মি প্রিপেয়ার মাই সেলফ লাইক দ্যাট। আমার মনে হয় আমাদের প্লেয়ার্সদেরকেও সেভাবে চিন্তাভাবনা করতে হবে। ফ্রম নাও অন টু এক্সেল অ্যাট দ্যাট লেভেল ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর স্কিলস ইয়োর সেলফ। অবশ্যই। আমরা একটু যদি ন্যাশনাল টিমের দিকে তাকাই, আমরা কথা বলেছি আন্ডার-19 টিম নিয়ে, বাট টুর্নামেন্টটা আসলে অনেকটুকু বাকি রয়েছে, ইটস টু আর্লি টু সে অন্য জিনিসগুলো। বাট আমি একটু কথা বলতে চাইছিলাম ন্যাশনাল টিমটা নিয়ে, ন্যাশনাল টিম না, আমরা মেয়েদের টিমটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। আগামীকালকে সেকেন্ড ম্যাচ, এবং সারপ্রাইজিংলি বাংলাদেশ নারী দল অনেক দিন পরে ব্যাটিংয়ে দুর্দান্ত পারফর্ম করলো এবং আয়ারল্যান্ডকে হারালো। এখন এইটা কি মানে কোনো চেঞ্জ এসেছে, মানে কোনো কাজ কি হয়েছে, নাকি এটা এলো কিন্তু ধারাবাহিকতার ধরে রাখাটা অনেক বড় চ্যালেঞ্জ হবে টিমের জন্য, এরকম কিছু? আমি সেটাই দেখতে চাইবো। গতকালকের ম্যাচে যেটা মানে খুবই একটা রিফ্রেশিং একটা ব্যাপার ছিল যে শারমিন যেভাবে ব্যাট করেছে, শারমিন আক্তার সুক্তা, আমি বাংলাদেশের নারী ব্যাটারদের কাউকে এভাবে দেখিনি। মূল সমস্যা যেটা বাংলাদেশের নারী ব্যাটারদের, বাংলাদেশ ছেলেদের দলেও এটা আছে ইনফ্যাক্ট, সেটা ডট বল, প্রচুর ডট বল তারা খেলেন। সেটা কালকেও শুরুতে ছিল, মুর্শিদা এবং ফারজানা প্রচুর ডট বল খেলেছেন। বাট শারমিন আসার পরে, শারমিনের ব্যাটিং আমি আগেও দেখেছি, জিনিসটা আমি কালকে লিখেছিও যে মানে আগে ওর এভারেজ ছিল 16, ওর স্ট্রাইক রেট ছিল 46 ওয়ানডেতে, 1.5 বছর বাইরে ছিল। এর আগে যে শারমিনকে আমি দেখেছি, কালকে হচ্ছে আমি নতুন একটা শারমিনকে দেখলাম। মানে আমি এই শারমিন না, শুধু বাংলাদেশের কোনো নারী ব্যাটার কীভাবে ব্যাটিং করতে দেখিনি, যে অথরিটি নিয়ে তিনি ব্যাটিং করেছেন, শটের রেঞ্জ তার এত বেড়েছে, আগে এই রেঞ্জ তার ছিল না, থাকলেও দেখাতে পারেনি ডেফিনেটলি, সো আমি বলতেই পারি ছিল না, এই রেঞ্জ তার ছিল না, এই ফিটনেস তার ছিল না, এই পাওয়ার তার ছিল না। তিনি যাওয়ার পর পুরো মোমেন্টাম বদলে দিয়েছেন, এবং তিনি যেভাবে খেলেছেন এটা একদম সত্যিকার অর্থে, যদিও ওপোনেন্ট আয়ারল্যান্ড এবং আমাদের মানে আয়ারল্যান্ডের এগেনস্টে এই ধরনের খেলা আমাদের প্রত্যাশিতই, কিন্তু যেটা বললাম যে বাংলাদেশের নারী ব্যাটারদের আমি এই অথরিটি নিয়ে এবং শটের রেঞ্জ এত বেশি এভাবে এবং যে পাওয়ারের প্রদর্শনী দেখিয়েছেন তিনি, সেটা আমি দেখিনি। সো খুবই রিফ্রেশিং ছিল। আমি দেখতে চাইবো যে এটা কি ফ্লুক ছিল নাকি আসলেই তিনি মানে কাজ করেছেন। যদিও আমরা শুনেছি যে তিনি আড়ালে প্রচুর কাজ করেছেন, সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে কাজ করেছেন এবং নিজেও প্রচুর খেটেছেন, শটের রেঞ্জ বাড়ানো নিয়ে, পাওয়ার বাড়ানো নিয়ে খেটেছেন। এটা যদি হয় সেটা বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য, নারী ক্রিকেটের জন্য একটা বড় ব্যাপার হবে, কারণ ব্যাটিংয়ে একটা বড় ঘাটতির জায়গা বাংলাদেশের আছে। ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার আমাদের নেই, স্পিনার আছে, পেসার মারুফা ডেফিনেটলি ওয়ার্ল্ড ক্লাস, কিন্তু মারুফার সঙ্গে আরেকটা ওয়ার্ল্ড ক্লাস পেসার নেই, প্লাস ব্যাটিংয়ে ওয়ার্ল্ড ক্লাস নাই। নিগার মোটামুটি দলকে টেনে নেন, ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার নাই। সো শারমিন যে খেলাটা কালকে খেলেছে, এটা যদি ধরে রাখতে পারেন, ডেফিনেটলি আরও বড় টিমের সঙ্গে, অস্ট্রেলিয়ার সামনে ওয়েস্ট ইন্ডিজ ট্যুর আছে, সেখানে আরও টাফ চ্যালেঞ্জ থাকবে, সেখানে ডেফিনেটলি আরও কঠিন বোলিং তিনি পাবেন, হয়তো আমরা আরও ভালো পরীক্ষাটা হবে, কিন্তু খুবই রিফ্রেশিং ব্যাপার। সো আমি দেখতে চাইবো বাকি 2 ম্যাচে যে আসলে সেই অথরিটি কিংবা তার সেই ব্যাপারটা থাকে কিনা। আরেকটা ব্যাপার হলো যে আয়ারল্যান্ডের সঙ্গে জয়টা বাংলাদেশের খুবই প্রত্যাশিত, বাট যেভাবে জিতেছে, যে দাপট দেখিয়ে, যে ব্যবধানে, সেটা হলো যে ভালো ব্যাপার, যে হ্যাঁ ঠিক আছে ব্যবধানটা বাংলাদেশ, এবং 6টা ম্যাচ কিন্তু জিততে হবে ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য, এইটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। ইশতিয়াক ভাই, আসলে মেয়েদের পারফরমেন্সের কথা বললাম, আমরা আন্ডার-19 টিমের পারফরমেন্সের কথা বললাম, আমরা সব জায়গায় একটা কথা বলছি, কনসিস্টেন্সি। মানে ওয়ার্ল্ড ক্রিকেট খুব ফাস্ট এগোচ্ছে, খুব তাড়াতাড়ি ডেভেলপ হচ্ছে, সাইন্টিফিক্যালি এগোচ্ছে, সেখানে আমাদের এই কনসিস্টেন্সি ধরে রাখার জন্য আমাদের অনেক ভালো, অনেক ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে, আমাদের ন্যাশনাল টিমেও রয়েছে, কনসিস্টেন্সিটা কেন থাকছে না? কনসিস্টেন্সি থাকছে না এই জন্য যে আমার মনে হয় যে হিয়ার অ্যাগেন individual players will have to understand that they need to perform. কেন না পারার কোন কি কারণ থাকতে পারে? আমরা যদি প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যদি অ্যানালাইজ করি, যদি দেখি দ্যাট দেশে বিদেশে তারা দে হ্যাভ দি এবিলিটি টু গো অ্যান্ড পুট আপ গুড বিগ স্কোরস, গুড ইনিংস। এমন হতো যে নাই, মাহমুদুল হাসান জয়ের আমরা 2টা বিদেশের মাটিতে সেঞ্চুরি দেখেছি, আমরা তো জাকির হাসানের এখানে 100 রান দেখেছি, আমরা এরকম অনেক প্লেয়ার পাবো। সাদমান ইসলামের অথবা খুব তাও তার একটা সেঞ্চুরি আছে, হ্যাঁ, অ্যান্ড সাম গুড 40s 50s অ্যান্ড 90s। একদম যে অ্যাবিলিটিস নাই, সৌম্য সরকার ইজ ওয়ান, লিটন দা, মানে বলে শেষ করা যাবে না, অনেক প্লেয়ার এরকম ইনিংস খেলেছে, ভোলার মতো না। সো ইফ আই সে, যতই আমরা উইকনেস বের করার চেষ্টা করি না কেন, ইফ আই সে দ্যাট দে ডোন্ট হ্যাভ অ্যাবিলিটিস, I don't understand cricket, that means. But I think I do a little bit. You know, I boli je these guys have abilities. Ekhon you have to take it on your shoulders. Amaderke it is আমি যদি আমরা 2-3জন মিলে যদি এক্সট্রা খাটাখাটনি করি, এক্সট্রা যদি নিজেদের স্কিলস ডেভেলপ করি, who benefits? I benefit, the team benefits. So this is what it should be, যে আমার মনে হয় players will have to take, to hell with BCB. BCB is not going to do anything to you. That will help you to prepare at that level. You have to take it on yourself. যাই দিয়েছে তোমাকে, তারপরেও you should be happy that
এটা অনেক, টেক আ লুক এট আফগানিস্তান, কিচ্ছু নেই, তাদের দেশ কী দিচ্ছে তাদেরকে, জি হ্যাঁ, বাট লুক ওয়ার দে আর। সো আমাদের প্লেয়ারদেরকে আমার মনে হয় দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি যে না, আই এম গোইং টু ডু ইট ফর মাই কান্ট্রি, আমি নিজেই, আমার নিজেরটা নিজেই করতে হবে। অবশ্যই। আমরা কালকের ম্যাচটা নিয়ে কথা বলতে পারি। কালকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অ্যাগেনস্টে ম্যাচ কিছু চেঞ্জ এসছে। চেঞ্জটা আসলে সিরিজ শুরুর আগেই এসছে। ডেভিড হেম ব্যাটিং কোচ, তিনি দলের সাথে নেই, তাকে শর্ট নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে। মহসিন শেখ তিনিও নেই, ভিডিও অ্যানালিস্ট, পারফরমেন্স অ্যানালিস্ট। সালাউদ্দিন, কোচ সালাউদ্দিন বাংলাদেশের খুব একজন প্রিয় মানুষ কোচিং জগতে, তিনি ব্যাটারদের দায়িত্ব নিচ্ছেন শোনা যাচ্ছে। ফিল সিমন্সের আন্ডারে কেমন চেঞ্জ আসতে পারে আমাদের ব্যাটিংয়ের পারফরমেন্সে, কিংবা এটা আরও সময় লাগতে পারে কিনা? এটা সময় লাগাটা স্বাভাবিক। এখন সালাউদ্দিন ভাই তো এসে ভোজবাজির মতো সব পাল্টে দেবেন, ব্যাপারটা তা না। হয়তো কমিউনিকেশনটা একটু বেটার হবে। মানে বিদেশি কোচদের ক্ষেত্রে অনেক সময় হয় যে তারা হয়তো বলছেন ক্রিকেটাররা সেটা পিক করতে পারছে না, সেটা ভাষাগত কারণেও হোক কিংবা ট্রাস্টের কারণেও হোক। কারণ ব্যাটসম্যানদের ক্ষেত্রে যেটা হয় যে আপনি স্লাইড কোনো অ্যাডজাস্টমেন্টের জন্য না, আপনি হয়তো আপনার কোচ বলছে কিন্তু আপনি সেটা করবেন কি না, কারণ ওই ছোটো অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে আপনার বড় কোনো পার্থক্য করে দিতে পারে। সো অনেকে ট্রাস্ট করতে পারেন না। সো সালাউদ্দিন ভাইয়ের উপর তাদের ট্রাস্ট লেভেলটা বেশি থাকবে, এটা আমি শিওর, যেহেতু তিনি সবাইকে খুব ভালোভাবে জানেন যে কার ব্যাটিংয়ের কোন জায়গায় ঘাটতি, শক্তি, দুর্বলতা আছে। সো সেই ট্রাস্ট লেভেলটা বাড়বে। আর যেটা বললাম যে কমিউনিকেশনটা হয়তো একটু বেটার হবে, বাট আলটিমেটলি মাঠে গিয়ে যেটা ডিসিশন তো তাদের ব্যাপার। দেখুন, বাংলাদেশের ক্রিকেটারদের বা ব্যাটসম্যানদের মূল সমস্যা কিন্তু ডিসিশন মেকিং। হ্যাঁ, ওই মুহূর্তে কোন বলটা আমি খেলবো, কোনটা ছাড়বো, কোন বলে আমি শর্ট খেলবো, কোন সময়টায়, ওই ম্যাচ রিডিং, ম্যাচ সিচুয়েশনটা রিড করা, এই সব জায়গায় ওই মুহূর্তে কিন্তু ব্যাটিং কোচ গুলে খাওয়ালে লাভ নেই আসলে, ওইটা কিন্তু তার নিজেকেই রিড করতে হবে। হ্যাঁ, সো ওই জায়গায় যদি উন্নতি না হয় তাহলে কয়েকদিন পর আমরা সালাউদ্দিন ভাইয়ের দিকে আঙুল তুলবো। সো ওই জায়গায় আসলে ওই অনার্সটা, দায়িত্বটা ক্রিকেটারদেরকে নিতে হবে। আমি সেটা জানি না যে তারা আসলে সেটা কীভাবে করবেন, সেটা ওয়ে আউট তাদেরকেই বের করতে হবে, টপ লেভেলের ক্রিকেটাররা যেভাবে করে। ইশতিয়াক ভাই, আমরা একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম, বাট মাত্রই জানতে পারলাম আরেকটা ব্রেক নিতে হবে, বাট ফিরে এসে কোশ্চেনটা করতে হবে। করার অনেক ইচ্ছা ছিল, ফিরে এসে করতে হচ্ছে। দর্শক, আরও কথা হবে ক্রিকেট নিয়ে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও কিন্তু কথা বলতে হবে। আপনার সাথেই থাকুন, আরেকটা বিরতি নিচ্ছি। স্বাগত আরেকবার খেলার আড্ডায়, আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আমাদের সাথে আছেন ইশতিয়াক আহমেদ, সাবেক ক্রিকেটার এবং ক্রীড়া বিশ্লেষক, সাথে আছেন আরিফুল ইসলাম রনি, বিডি নিউজ 24-এর ক্রীড়া সম্পাদক। আমরা কথা বলছিলাম ক্রিকেট নিয়ে, আমরা কথা বলতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। তার আগে আমি জাতীয় দল নিয়ে শেষ প্রশ্নটা করতে চাই ইশতিয়াক ভাইকে। ইশতিয়াক ভাই, প্রশ্নটা একেবারে মানে ঠোঁটের আগায় চলে এসেছিল। কোশ্চেনটা হচ্ছে যে আমরা তো মানে দেখি যে ইউরোপিয়ান ফুটবলে কিংবা ইন্টারন্যাশনাল ফুটবলে যখন কোচ চেঞ্জ হয়, অনেক সময় ক্রিকেটেও দেখি কোচ যখন চেঞ্জ হয় তার ব্যাকরুম স্টাফরাও অনেক সময় চেঞ্জ হয়ে যায় অটোমেটিক্যালি। বাংলাদেশে সেটা খুব আস্তে আস্তে হচ্ছে। দুজন স্টাফকে দেখলাম আমরা, তাদেরকে না করে দেওয়া হয়েছে হয়তোবা। এই যে এই চেঞ্জটা বাংলাদেশে আসলে কতটা জরুরি ফিল সিমন্সের আন্ডারে, নাকি যেটা আছে সেটা ঠিক আছে, বোলাররা তো ভালো করছেই, এটা খুব বেশি জরুরি কিনা, আর হলেই বা কত তাড়াতাড়ি হওয়া উচিত? এটা জবাব দিতে গেলে একটু বিশদভাবে, যেহেতু সময় নাই, আমার মনে হয় যে তারপরও আমার মনে হয় যে প্রথমত হচ্ছে যে চেঞ্জেস আসাটা দরকার প্রত্যেকটা ক্ষেত্রে। চেঞ্জেস ইজ সামথিং উইচ ইজ ভেরি কনস্ট্যান্ট, যে কোনো কিছুতে, কোচ নিয়োগের ব্যাপারে কিংবা এনিথিং অ্যাট এনি পয়েন্ট ইন টাইম। বাট সেটার জন্য যারা চেঞ্জ করবে, আই মিন দি অ্যাডমিনিস্ট্রেশনের একটা লক্ষ্যমাত্রা থাকতে হয়, একটা গোল, একটা মিশন, একটা ভিশন, এবং সেটাকে হাউ ডু উই অ্যাচিভ দ্যাট, সেটা একটা কনসার্টেড কোঅর্ডিনেটেড এফার্ট হতে হয়, এবং সেটা ম্যানেজমেন্ট দ্বারা আমি কীভাবে আমার প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করব, কীভাবে টু পুট ইনটু প্র্যাকটিস, এটা যারা অ্যাডমিনিস্ট্রেটরস আছে, যাদেরকে নিয়ে আমরা সবসময় কথাবার্তা বলি, দিস ইজ নট দেয়ার জব। দেয়ার জব ইজ টু গিভ পলিসিস, এবং সেটা কার্যকরী কিন্তু করে ম্যানেজমেন্টের লোকজনরা। সো উই মাস্ট হ্যাভ আ গুড প্রফেশনাল সেট অফ পিপল রানিং দি অ্যাফেয়ার্স অফ ক্রিকেট। যারা বোর্ড মেম্বার্স আছে, দে আর নট সাপোজ টু বি, আমরা সবসময় তাদের ইন্টারভিউ, তাদের কথাই শুনি, তারাই নরমালি মতামত দিয়ে থাকে। ইট ইজ দ্য ওয়ান্স হু আর সাপোজ টু বি, সে ফাইন্যান্সের একজন ম্যানেজার, অপারেশনসের একজন ম্যানেজার, মার্কেটিংয়ের একজন ম্যানেজার, এইচআর এর ম্যানেজার। ইউ হ্যাভ qualified people running these departments, game development manager, jara professionals, you know, and eder shobar ekta accountable reporting to the CEO, ji, ebong seta ekta teamwork within this management, that also be a teamwork. Ekhon se amra what is it that we are looking for,
টেক আ লুক এট সে আমাদের একটাই জায়গায় আমার মনে হয় সাকসেসফুল হয়েছি যে উই থট যে উই নিড টু ইমপ্রুভ আর সেট অফ ফাস্ট বোলার্স ফর ইনস্টেন্স অনেক আগে মাশরাফি আমার মনে আছে মাশরাফি বলছিল টু উইন ম্যাচেস ইউ নিড টু টেক 20 উইকেটস অ্যান্ড এটা স্পিনার দিয়ে শুধু হবে না উই নিড টু হ্যাভ ফাস্ট বোলার্স অ্যান্ড তারপরে হিট স্ট্রিক আসলো আমার হিট স্ট্রিক অ্যান্ড মাশরাফি মিলে এই বীজটা বপন করলো অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি বিভিন্ন কোচেস আসলো বাট দ্য এইম ওয়াজ ওয়ান we need to produce fast bowlers. So that is your objective was there, the mission was there. সেটা successful হয়েছে এরকমই আমার মনে হয় যে in every area there has to be a goal, there has to be a mission, there has to be a vision and সেটাও that has to be put in place by the people who are the managers within the administration. আমার মনে হয় যে as I said এটা বিশদ আলাপ করার ব্যাপার আছে বাট এভাবে যদি আমরা অগ্রসর হই I think we can see better days. কিছু ভালো পরিবর্তন আসতে পারে আচ্ছা আমরা একটু চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গে যেতে চাই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আজকে একটা মিটিং হওয়ার কথা ছিল এবং সেখানে কোনো সিদ্ধান্ত আসা নেই 20 মিনিটও সে মিটিং হয়নি পাকিস্তান কোনোভাবেই হার স্বীকার করবে না তারা যেভাবে আয়োজন করবে হাইব্রিড যে মডেলটা সেটাও তারা অ্যাকসেপ্ট করেনি এটা হয়তো বা কালকে কিংবা পরশুদিন আবার মিটিংটা হবে মানে কি মনে হচ্ছে যে শেষ পর্যন্ত পাকিস্তানকে এটা আয়োজন করতে পারবে আরিফুল ইসলাম রনি নাকি জিনিসটা শুধু মানে বড় হচ্ছে শুধুই বড় হচ্ছে আমার মনে হচ্ছে আলটিমেটলি পাকিস্তান তো ঠিক আছে তাদের অধিকার আছে যেহেতু তারা আয়োজক এবং তাদের অধিকার আছে যে সর্বোচ্চ চেষ্টা করার টুর্নামেন্ট তাদের এখানে থাকুক কিন্তু ভারত যে যাবে না সেটা মোটামুটি শিওর এবং ভারত অফিসিয়ালি জানিয়েছে 15 দিন আগে কিন্তু আমরা অনেক আগে থেকেই জানতাম ইনফ্যাক্ট আমাদের ভারতীয় সাংবাদিক বন্ধু যারা আছেন তারা অনেক আগে থেকে ইনফ্যাক্ট আমি গত ওয়ানডে ওয়ার্ল্ড কাপের সময় গিয়েও শুনেছি তারা বলেছেন যে ভারত কিন্তু পাকিস্তানে যাবে না ধরে রাখতে পারবে কারণ তারা তাদের বোর্ড থেকে সেই বার্তাটা ডেফিনেটলি পেয়েছিল সো ডেফিনেটলি ভারত যাবে না এবং যত কিছুই হোক ভারত পাকিস্তান যাবে না এটা পলিটিক্যাল ব্যাপার এটা ক্রিকেটিং ব্যাপার না সেটা আমরা পক্ষে বিপক্ষে অনেক কথা থাকতে পারে আমি রিয়েলিটির কথা বলছি যে ভারত যাবে না এখন পাকিস্তান গত এশিয়া কাপেও তাদের এই অবস্থা হয়েছে হাইব্রিড মডেল করেছে তারা ডেফিনেটলি চেষ্টা করবে এবং যেহেতু পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এখন পাকিস্তানের ইন্টেরিয়ার মিনিস্টার তিনি তো তাদের তার পলিটিক্যালি ব্যাপারটাকে একদম তাদের হাতে ঘা লেগেছে ব্যাপারটা এরকম একটা অহমের জায়গায় তারা নিচ্ছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি ভারতকে ছাড়া টুর্নামেন্ট হওয়া তো সম্ভব না সো এখন হাইব্রিড মডেলে যাওয়া ছাড়া পাকিস্তান যদি টুর্নামেন্ট আয়োজন করতে চায় হাইব্রিড মডেলে যাওয়া ছাড়া আমার মনে হয় না কোনো উপায় থাকবে যত দেরি হবে আলটিমেটলি একটা সময় গিয়ে আইসিসি কিছু আর্থিক ক্ষতি হবে যেমন কিছু তাদের কমার্শিয়াল কন্ট্রাক্ট এর মধ্যে হয়ে যাওয়ার কথা যেটা আমি রিপোর্ট দেখছিলাম কালকে কিন্তু সেটা করতে পারেনি তারা যেহেতু এখনো ভেন্যু ঠিক হয়নি এবং টুর্নামেন্ট প্রত্যেকটা ওয়ার্ল্ড টুর্নামেন্টের 100 দিনের মধ্যে তারা সূচিটা ফাইনাল করে ফেলে এবার কিন্তু তারা আমরা তারিখটা জানি কিন্তু তারিখটা কিন্তু আইসিসি এখনো অফিসিয়ালি ঘোষণা করেনি প্লাস সূচিত ঘোষণা করেইনি সো এই ব্যাপারগুলোতে আইসিসি কিছু আর্থিক ক্ষতি হবে কিন্তু আলটিমেটলি পাকিস্তানে মানে ফুল টুর্নামেন্ট পাকিস্তানে হবে না কারণ ইন্ডিয়া যাবে না ইন্ডিয়াকে ছাড়া টুর্নামেন্ট সম্ভব না হয়তো দুবাই কিংবা শ্রীলঙ্কায় হবে ইন্ডিয়ার ম্যাচগুলো আর পাকিস্তান যদি হাইব্রিড মডেলে রাজি না হয় তাহলে ফুল টুর্নামেন্টই অন্য কোথাও সরে যাবে সো আমি জানি না যে আলটিমেটলি কোন দিকে যাচ্ছে মানে কবে সেটা ফাইনাল ডিসিশন হবে বাট ভারত পাকিস্তান এখানে আমাদের পাকিস্তানকে একটা কম্পেনসেশন দেওয়ারও কথা হচ্ছিল আবার যেখানে হবে সেখানেও তো কিছু মানে ফিনান্সিয়াল ব্যাপার স্যাপার আছে হ্যাঁ নর্মালি সেটাই হয় যে আপনার টুর্নামেন্ট আয়োজক পাকিস্তান এখন টুর্নামেন্ট যদি ধরুন শ্রীলঙ্কায় হোক বা ইয়াতে হোক আয়োজক যে 70 থেকে যে টাকাটা সেটা পাকিস্তান ডেফিনেটলি পাবে তখন অন্য কোথাও হলে তাদেরকে আয়োজনের জন্য কিছু টাকা দেওয়া হবে সেটা খুব সিগনিফিকেন্ট অ্যামাউন্ট না তো তারা আয়োজন করে দিবে দুবাই আইসিসি সদর দপ্তর তো দুবাই সবসময় রেডি আছে শ্রীলঙ্কাও এসব ক্ষেত্রে রেডি থাকে বা পাকিস্তান টাকাটা পাবে কিন্তু পাকিস্তানের মহসিন নাকভি তাদের বোর্ড প্রেসিডেন্ট কিন্তু গত কিছুদিনে কয়েকবার বলছেন যে তারা টাকা না তারা পাকিস্তানের সম্মানটা চান পাকিস্তান ক্রিকেটের জন্য সর্বোচ্চ যেটা ভালো তারা সেটা করতে চান ইশতিয়াক ভাই আমরা এশিয়া কাপেও দেখলাম একই রকম দড়ি টানাটানি চ্যাম্পিয়ন্স ট্রফি তো সেম জিনিসটা দেখছি ভারত যদি যাবেই না সেটা আগে বলে দিতে পারতো যখন পাকিস্তান রাইটসটা পেল তখনই তারা বলে দিতে পারতো যে আমাদের এই প্রবলেমটা যে এই পলিটিক্যাল প্রবলেমটা কখনোই ঠিক হবে না এইটা কেন হচ্ছে বারবার মানে এইটা কেন ভারত ক্লিয়ার করে না দেখা যায় যে টুর্নামেন্ট শুরুর এই যে এখন 2 মাস বাকি আবার সেই একই ঘটনা হচ্ছে সেটাই তো স্যাড স্টেট অফ অ্যাফেয়ার্স বিকজ ইন্ডিয়া ইজ রানিং ক্রিকেট সব তো অর্থ এবং সব কিছু তো তাদের সো দে ক্যান ডিকটেট টার্মস যেটা আগে বলতে পারতো সেটা না বলে শেষ বেলায় বলছে ইটস লাইক যদি বলি দে আর বিহেভিং লাইক বুলিজ মানে তো এটা বলাটা ভুল হবে না পাড়ার বড় ভাইদের মতো এবং অন্যান্য দেশগুলো যেগুলো আছে সব দুনিয়ার সব দেশই কিন্তু কিছুটা হলেও ইন্ডিয়ার কন্ট্রিবিউশনের উপরে ডিপেন্ড করে হাউ আইসিসি ইজ রান and how ICC distributes this money to all the cricket because everybody knows that 80% maybe more of the revenue is coming from cricket
and India. জি। You know, so যে জন্য India can dictate terms, যে জন্য অনেক দেশ can say nothing. You know, but আমি মনে করি যে it is unfair, very unfair on Pakistan, because it's a complete ইয়ে হচ্ছে between the two countries. এখন এই ওদের এই আমার আর রনির মধ্যে কি প্রবলেম আছে না আছে, why should you suffer? It's none of your business. We should sort it amongst ourselves. তো সেটা না করে I am so big, I am letting all others be disturbed by our problem. তো this এবং কেউ কিছু বলতে পারছে না, because I am too rich. আমি কোনো কিছু বলতে গেলে you shut up. You know, সিচুয়েশনটা এরকমই। অন্যান্য দেশগুলো যেরকম বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তান, তো নতুন আফগানিস্তান বলতে পারবে না, কিছু কিছু দেশ এখানে আমার মনে হয় they should be united. You know, enough is enough. If you don't play, you say it from the very beginning, we'll go ahead without you. এখন এটা করতে পারবে না, because it's going to be a heavy loss for cricket. You cannot imagine cricket without India. No. But যদি একটা সবাই মিলে যদি একটা ইউনাইটেড একটা স্টান্স নেয়, আই ডোন্ট নো, বিকজ ওটা ছাড়া আর কোনো উপায় নেই। এবং এটাও রুচিকর মনে হয় না, ইউ আর ডিকটেটিং টার্মস বিকজ ইউ আর টু পাওয়ারফুল। তার মানে খুব বেশি বৈষম্য। জাস্ট আমি 10 সেকেন্ড একটু যোগ করে দিই, এই আইসিসি বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের আন্ডারে লাস্ট সভা কিন্তু এটা ছিল। 1 ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যান হচ্ছে জয় শাহ, যিনি ভারতীয় বোর্ডের সচিব এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। তো আপনারা বুঝতেই পারছেন ডিসিশন কোন দিকে যাচ্ছে। অবশ্যই আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। অনেক বিষয়গুলো নিয়ে আমরা কভার করার চেষ্টা করেছি, আলোচনা করার চেষ্টা করেছি। দর্শক, আমাদের অতিথিরা যেটা বলছিলেন যে অনেক সময় ক্রিকেটের সাথে রাজনীতি কিংবা রাজনীতির সাথে ক্রিকেট আমরা না চাইলেও মিশে যায়। এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জিনিসটা এমনই হয়েছে, এবং এটা শুধু ভারত পাকিস্তান না, দেখা যাচ্ছে সাফার করছে যে ক্রিকেট বিশ্ব, পুরো ক্রিকেট বিশ্বই একটা দোটানার মধ্যে রয়েছে। আশা করি এই সমস্যার সমাধান খুব শীঘ্রই হবে, এই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।